যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 5ই এপ্রিল কুচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় 1 ঘন্টা ধরে যে বক্তব্য অনেকেই আপনারা শুনেছেন, এবং মোদিজি যে কথাগুলো বলেছেন তা নিয়ে বিস্তর আলাপ আলোচনা চর্চা হচ্ছে, ব্যাখ্যা হয়েছে। কিন্তু আমি একটা বিষয় দেখলাম, মোদিজি বলেছেন তার ভাষণের একেবারে শেষে লাল ইস্তাহার। হঠাৎ করে লাল ইস্তাহার বিষয়টা কেন তিনি বললেন? ইস্তাহার শব্দটা নিয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন, ঠিক আছে, সেটা অনেকেই বলতে পারেন যে ইস্তাহার শব্দটা বাংলা ভাষার মধ্যে মিশে গেছে, এটা নিয়ে অহেতুক প্রধানমন্ত্রী কেন কটাক্ষ করলেন। কিন্তু লাল ইস্তাহার, যেটার ইতিহাস আমাদের জানা খুব প্রয়োজন। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না, এবং সংবাদ মাধ্যমে সেভাবে বিষয়টা নিয়ে আলোচনাও হলো না। মোদিজি অনুপ্রবেশের সমস্যার কথা বলেছেন। পশ্চিমবঙ্গ যে হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেখানে হিন্দুরা যে বিপন্ন বোধ করছে, আগামী দিনে তাদের অস্তিত্বের সংকট হতে পারে, সেটা দ্ব্যর্থহীনভাবে বলেছেন। এই কলকাতা শহরে আমরা যারা বাস করি, আমার অনেক তথাকথিত ধর্মনিরপেক্ষ বন্ধুরা বিপদের পদধ্বনি শুনতে পাচ্ছেন না, আজ পাচ্ছেন না, 3 দশক বাদে পাবেন, যখন দেখবেন আম ও ছালা দুটোই গেছে। ভণ্ডামি করে আর মেকি ধর্মনিরপেক্ষ সেজে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, হিন্দু বাঙালির যে হোমল্যান্ড, এই ধারণাটাই হয়তো আগামী 3 দশক পরে আর থাকবে না, যেভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর লাল ইস্তাহার কথাটির তাৎপর্য অপরিসীম। আমাদের ব্যর্থ বসু বা নাট্য বসু, তিনি লাল ইস্তাহারের সঙ্গে বলশেভিক বিপ্লবের তুলনা টেনেছেন। আমি জানি না এটা ব্রাত্যবাবুর অজ্ঞতা না ওনার ইতিহাস জ্ঞান খুবই সীমিত। আমি আগেও দেখেছি ওনার ইতিহাস জ্ঞান খুব সীমিত। এটা বলশেভিক বিপ্লব, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। লাল ইস্তাহার শব্দবন্ধটা এখনো হিন্দু বাঙালির মনে আতঙ্ক জাগায়। আপনাদের অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বহু মানুষ আমাকে থ্যাঙ্কস বাটনে ক্লিক করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। ইতিহাসের পাতাটা উল্টাতে হবে, চলে যেতে হবে 1904, 5, 7 এই সময়। দেখুন, লর্ড কার্জনকে আমরা কিভাবে মনে রাখবো? একজন ধিক্কৃত পুরুষ হিসাবে তিনি 3টে ঘটনা ঘটিয়েছিলেন। 1, বঙ্গভঙ্গের চেষ্টা, ব্যর্থ হয়েছিলেন। 2, সংস্কৃত শিক্ষাকে একেবারে মুছে দেওয়া। 3, 1899-1900 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষকে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আচার্য রমেশচন্দ্র মজুমদার তার পার্টিশন অফ বেঙ্গলে একটা সুন্দর লাইন ব্যবহার করেছেন, যে কার্জনের উত্তরসূরি লর্ড মিন্টো। পার্টিশন অফ বেঙ্গলে আচার্য রমেশচন্দ্র মজুমদার বলছেন, লর্ড মিন্টো found it difficult to kill the hydra-headed monsters let out of the baskets of Lord Curzon। মানে হাইড্রা হেডেড মনস্টারকে বার করে দিয়েছিলেন কার্জন, সেটাকে লর্ড মিন্টোর পক্ষেও কন্ট্রোল করা সম্ভব হতো না। আমাদের স্বদেশী আন্দোলনের ইতিহাস, আমেরিকান ফ্রিডম স্ট্রাগলের ইতিহাসকেও ম্লান করে দেবে। কিন্তু কার্জন যে কাণ্ডটা করেছিলেন, ইতিহাস তাকে কোনোদিন ক্ষমা করবে না, করেওনি। তখন ঢাকার নবাব ছিলেন খোয়াজা সলিমুল্লাহ, অত্যন্ত সাম্প্রদায়িক, মুসলিম লীগের সহসভাপতি হয়েছিলেন।
কারজান এই খোয়াজা সালিমুল্লাহকে ট্র্যাপ করলেন কিসের বিনিময়ে? 14 লক্ষ টাকা প্রায় বিনা সুদে কারজান মানে ব্রিটিশ সরকার ঢাকার নবাবকে ধার দিয়েছিলেন, বিনিময়ে বঙ্গভঙ্গের বিষয়ে সালিমুল্লাহকে উদ্যোগী হতে হবে। সালিমুল্লাহ কি করলেন? ইব্রাহিম খান নামে একজনকে নিয়োগ করলেন। কে ইব্রাহিম খান? অত্যন্ত গোঁড়া, ধর্মান্ধ এবং ভীষণ রকম র্যাডিক্যাল। তিনি একটি প্যাম্পলেট প্রকাশ করেন যার নাম লাল ইস্তাহার, এবং তিনি সারা পূর্ববঙ্গে সেটা ছড়িয়ে দেন। তাতে কি বলা হয়েছিল? গোদা বাংলায় যে মুসলমানরা হিন্দুদের সঙ্গে মিশবে না, হিন্দুদের দোকান থেকে কিছু কিনবে না, যেখানে হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ হবে সাক্ষাৎ বয়কট করতে হবে, কোনো রকম সামাজিক সম্পর্ক রাখা যাবে না, হিন্দুদের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করা যাবে না, হিন্দুরা জোর করে গরিব মুসলমানদের শোষণ করছে এবং হিন্দুদের কনভার্ট করতে হবে। সেখানে আরব যোদ্ধাদের ভারত অভিযানের বিষয়টাকে খুব গ্লোরিফাই করা হয়েছিল। মোদ্দা লক্ষ্য ছিল খোয়াজা সলিমুল্লাহ এবং ইব্রাহিম খানের যে তৎকালীন পূর্ববঙ্গ থেকে হিন্দুদের কার্যত নিকেশ করা এবং এথনিক ক্লিনজিং এর রাস্তাটা পরিষ্কার করা। এবং 1907 সালের 4 মার্চ যে ঘটনা শুরু হয়েছিল, আমাদের ঐতিহাসিকরা সে বিষয়গুলো নিয়ে কতটা লিখেছেন আমি জানি না, কিন্তু আচার্য রমেশচন্দ্র মজুমদারের পার্টিশন অফ বেঙ্গলে আছে। কিছু বিদেশি সাংবাদিক, ব্রিটেনের ওয়ার করেসপন্ডেন্ট, তিনি এখানে এসেছিলেন, বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার বইতে। কি হয়েছিল? প্রথমে লাগলো চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লায়, তারপর ময়মনসিংহের জামালপুরে। হিন্দু বাড়ি আক্রমণ, হিন্দুদের দোকান লুট করা, হিন্দু মাতৃশক্তির সম্ভ্রমানি, গণধর্ষণ, জোর করে ধর্মান্তরণ করা। লাল ইস্তাহার ইব্রাহিম খানের এ কথাগুলোই বলা ছিল যে হিন্দুদের রিয়াত করা নয়, যে হিন্দুরা মুসলমানদের সঙ্গে কখনোই মেলে না, তারা মুসলমানদের উপর অত্যাচার করে, তাদের সম্পদ জোর করে কেড়ে নেয়। সেই লাল ইস্তাহার বাঙালিকে ভুলে গেলে চলবে? প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাঙালির মুখে কখনো শোনেন ঢাকার নবাব খোয়াজা সলিমুল্লাহ এবং ইব্রাহিম খানের কথা, যাদের সম্মিলিত প্রয়াসে হাজার হাজার হিন্দু মারা গিয়েছিলেন ওই সময়? কুমিল্লায়, ময়মনসিংহে, ঢাকায়, পূর্ববঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কোনো সাজা পায়নি তারা। এবং তৎকালীন ব্রিটিশ প্রশাসন পুরোপুরি এদের পক্ষ নিয়েছিলেন, হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে কেউ কথা বলেনি। আজকে যখন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন যে হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো মিলই নেই, তাদের জীবন ধরন আলাদা, তাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব আলাদা। 2025-26 ফিল্ড মার্শাল আসিম মুনির যে কথাগুলো বলেছিলেন 1904, 5, 6, 7 সালে ঢাকার নবাব খোয়াজা সলিমুল্লাহ এবং তার নিয়োগ করা এক সন্ত্রাসবাদী ইব্রাহিম খানও একই কথা বলতেন, ওই লাল ইস্তাহার। মোদিজি বাঙালি হিন্দুদের মনে করিয়ে দিতে চেয়েছেন, ভুলে যাবেন না আপনাদের পূর্বপুরুষরা কি লাঞ্ছিত হয়েছিলেন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে অনেকে পৈতৃক প্রাণটুকু বাঁচাবার জন্য এখানে এসেছিলেন। দেশভাগের সময় তার আগে থেকে স্ট্যাটিস্টিক্স দেখুন না, 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হিন্দু পপুলেশন 23%, এখন কমে 8%-এর নিচে। আর ভারতবর্ষে মুসলমান পপুলেশন স্বাধীনতার সময় 14.5%, এখন সেটা 20%। নেহেরু লিয়াকাত চুক্তি ল্যাটেরান স্পিরিটে আমরা মেনেছি, অন্যরা মানেনি। সিএএ ছিল আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেটা পূরণ হয়েছে। কিন্তু দিদিমণি এখনো লোককে ভড়কাচ্ছেন সিএএ মানি না। আপনি মানার কে? আইন হয়ে গেছে, লোকে নাগরিকত্ব পাচ্ছে। আপনি কি শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নিয়ে আপনার ভোট ব্যাংকে নাগরিকত্ব দেবেন? এই প্রশ্নটা উঠবে। আপনি কে? সিএএ মানি না। আপনি সামান্য একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, হাবভাব করেন যেন একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। সংবিধান মানবেন না, দেশের আইন মানবেন না, সবাইকে চ্যালেঞ্জ করবেন, উস্কানি দেবেন। যখন জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেল, চোখে ঠুলি পড়েছিলেন, আর এখন কুমিরের কান্না কাঁদছেন, উস্কানি দিচ্ছেন। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড দিদি। ওই 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন, আর 1947 সালের 5ই এপ্রিল এনসি চ্যাটার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হুগলিতে বঙ্গভঙ্গের প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন। ইতিহাসকে ভুললে চলবে না, লাল ইস্তাহারকে ভোলা যাবে না। সে বিভৎস ঘটনা বলি। আমি অনুরোধ করব পার্টিশন অফ বেঙ্গল পড়ার জন্য রমেশচন্দ্র মজুমদারের বিস্তৃত বিবরণ আছে। খোয়াজা সালিমুল্লাহ, ইব্রাহিম খান, কার্জন, লর্ড মিন্টো, তৎকালীন ব্রিটিশ প্রশাসন কিভাবে একেবারে পক্ষপাত দুষ্ট হয়ে হিন্দুদের বিরুদ্ধচারণ করেছিল, যেখানে গণহত্যার জন্য ক্ষমা করে দেয়া হয়েছিল। 3 মাস কোনো আদালতে কাজ হয়নি, 1000 টাকা জরিমানা দিয়ে ইব্রাহিম খানকে ছেড়ে দেওয়া হয়েছিল জামিনে। আর বন্দে মাতরম গাইলে পরেই হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তৎকালীন ব্রিটিশ শাসক এবং তাদের সহযোগী ছিল মাতৃজঠরের লজ্জা ঢাকার তৎকালীন নবাব খোয়াজা সালিমুল্লাহ। ইতিহাস ভুলে যাব আমরা? আতঙ্ক এখনো আমাদের মনে। পারবো তো তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে? পারবেন তো মারা শাঁখ বাজাতে? পারবেন তো মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে? ভাবুন ভাবুন, ধর্মনিরপেক্ষতার একটা নামাবলী গায়ে দিয়ে বাস্তবকে অস্বীকার করবেন না। পদধ্বনিটা শুনতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন কিভাবে জনবিন্যাসের বদল হয়েছে? পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড। এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতেই হবে, বাঙালি হিন্দুর হোমল্যান্ডকে টিকিয়ে রাখতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। জনবিন্যাসের কি বিপুল পরিবর্তন হয়েছে, কলকাতার মানুষেরও বোঝা উচিত। চোখ কান খোলা রাখলে আপনারা বুঝবেন। ধর্মনিরপেক্ষ সেজে ভবিষ্যৎ প্রজন্মের সারে সর্বনাশ করবেন না। প্রধানমন্ত্রী লাল ইস্তাহারের প্রসঙ্গ তুলে বাঙালিকে ভেবে দেখতে বলেছেন, ইতিহাসের পাতা উল্টাতে বলেছেন।
সেকুমাকুরা যতই গেল গেল রব তুলুন, এটা বাস্তব। এবারের নির্বাচনে হিন্দুরা একজোট হচ্ছে এবং হিন্দু পোলারাইজেশন যে পর্যায়ে যাবে, ভারতবর্ষ 4 মে দেখে চমকে যাবে।